মাইক্রোফোন টেস্টিং 1 2 3। চলে আসি একটু সামনের দিকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৌফিক কবির। ওয়েলকাম টু আওয়ার ক্লাস। দুইটা ক্লাস অ্যারাউন্ড 30 মিনিটের, দুইটা ক্লাস অ্যারাউন্ড 8 জিবির মতো আইসে। 4.60 আর একটা 4.99 জিবি 8 জিবির মতো আইসে দুইটা ভিডিও। সেই ভিডিও এডিট করা লাগবে। এখানে তো প্যারা, ইন্ট্রো এবং আউট্রো দেওয়া লাগবে, থাম্বনেল বানানো লাগবে, যে যে ক্লিপগুলো নেসেসারি সেগুলো অ্যাড করা লাগবে, তারপরে এক্সপোর্ট করা লাগবে বা রেন্ডার করা লাগবে, দেন ইউটিউবে আপলোড করা লাগবে। কি দাদা, আমার এসডি কার্ড 32 জিবি। সো ক্লাসে ফিরে আসি, ক্লাসই করি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আমি সাদা জামা পরে আসি, তার মানে না যে আমি দ্বিতীয় দিনে চলে আসি। আমি এখনও সেই সেম দিনে আছি। এখন বাজে রাত 2:42। তোমারও পড়ি আমি আগুনে, ও দিন গেল তোমার পথ চাহিয়া। ওই কই ক্লাসে ফিরি, হাই রে। চলো, দেশি ফলের কোটাজাতকরণ। এই 30 মিনিটে আমরা এই ক্লাসটা শেষ করে, এই পেজগুলো পড়ে শেষ করে দেওয়ার চেষ্টা করবো। ও কি চলে আসলো দাদা। তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে। তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো। ওয়েট ভাই, কিচ্ছু হয়নি ভাই, ঠান্ডা হোক ভাই, ঠান্ডা হয়, কাম ডাউন। দেশীয় ফলের কোটাজাতকরণ পড়ব। কোটাই ফলের টুকরা বা ক্যানিং তরল। চলে আসি ভাই, পড়তে হবে, ক্লাস শেষ করতে হবে দ্রুত। চিল পরে হবে। চিল কখন করি, পড়ালেখায় তো বেরিয়ে গেলাম সারাদিন। করে ভয় তবে পরাণ খুলে, তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর শুনে কেউ না আসে। তবে একলা চলো রে, ডাক শুনে কেউ না আসে। তবে একলা চলো ফিরে যায় ওরে, ওরে ও বাগা ফিরে যায়। আমরা ছিলাম স্টেরিলাইজ আমি ওইখানে বলেছি, এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এ পানিতে ফোটানো। আগের ক্লাসেই বলা হয়েছে। এটা দ্রুত যাওয়ার চেষ্টা করবো আমরা। এক্সস্টিং, সিলিং, রিটর্টিং, স্টেপ বাই স্টেপ। লেভেলিং বা বাজারজাতকরণ 85 ডিগ্রি সেন্টিগ্রেড এক্সস্টিং করা হয়, 20 থেকে 30 মিনিট 100 ডিগ্রিতে ফোটানো হচ্ছে রিটর্টিং। রিটর্টিংটা একটু বেশি স্টেপ, চাপ প্লাস তাপ, ক্লোজ করা হয় এবং বেশি সময়। রিটর্টিং একটু বেশি সময়, এক্সস্টিং একটু কম সময়। আর স্টেরিলাইজড মানে হচ্ছে তো একদম ফুটাবো পানিতে। সো রাজশাহী অঞ্চলে প্রচুর আম হয়, কিন্তু বিক্রি হয়নি এবার। আমিও আমের ব্যবসা করেছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু একজন ইন্ডিপেন্ডেন্ট বিজনেসম্যান। আমি বিজনেসের ব্যাপারে আমি একটা MBA ম্যান। নিজস্ব বিজনেস আমি রান করতেছি। এখন আপাতত অফ আছে, আমি এক্সপোজ করতে যাচ্ছি না আমার বিজনেস। আমি কিসের বিজনেস করি তার একটু হিন্ট দিয়ে, আমি হচ্ছে সাইকেল মডিফিকেশনের একটা বিজনেস করি।
down, calm it down. It's not about me, Spitter Day. It's about me. We know what we came here for. The champion, our main man, glasses, jacket, shirt, super hot fire! But I'm not a rapper. এখন আপাতত বন্ধ হচ্ছে এটা প্যান্ডেমিকের কারণে। হ্যাঁ, স্টেরিলাইজড 100°C পানিতে ফুটানো, 30-40% চিনি দ্রবণ বা 0.05, এটা কিন্তু সব ক্ষেত্রে ইউজ করা হয়েছে। এই যে 30-40% চিনি দ্রবণ এবং 0.25 সাইট্রিক অ্যাসিড। আবার ওই সেম জিনিস এক্সস্টিং 85°C এক্সস্টিং করা হয়, মানে একটু অল্প সময়, তারপর রিটর্টিং। সেম জিনিসগুলাই বলা হয়েছে এখানে। ওই দেখো সেম কাঁঠাল, আম, মিষ্ট যে ফলগুলো আছে, একটু পরে ডিফারেন্স আছে, আমি দেখাই দিচ্ছি। 30-40% চিনি দ্রবণ, 0.25% সাইট্রিক অ্যাসিড। এবার দেখো, আম এবং কাঁঠাল আমরা ওইভাবে করলাম, এই যে আম এবং আনারসটা, এই দুইটা আমরা একটা স্টেপে করলাম, ইজি স্টেপ ছিল এটা। কাঁঠালটাও মেবি অনেকটা সেম, এই যে 40% চিনি দ্রবণ ইউজ করছে, আর এখানে 30-40, এটাও 30-40 মেবি। কাঁঠালটাও আমরা সেম ক্যাটাগরিতে ফেলতে পারি। বাট পেয়ারার ক্ষেত্রে একটু খেয়াল করি, পেয়ারাতে হচ্ছে 0.06% সাইট্রিক অ্যাসিড ইউজ করা হয়, 10% চিনি দ্রবণ ইউজ করা হয় এবং 0.125% অ্যাসকর্বিক অ্যাসিড ইউজ করা হয়। অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি বা অ্যান্টিঅক্সিডেন্ট মিশ্রণ টাইপের জিনিস। হ্যাঁ, কত 6 মিনিট হয়েছে। আজকে ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দ্রুত যাব আমরা। সবজি হলো ফল থেকে কিছুটা ভিন্ন। ফলের চেয়ে সবজির মধ্যে স্টার্চ এবং সেলুলোজ বেশি থাকে, সবজিতে স্টার্চ এবং সেলুলোজ বেশি। সেলুলোজ হচ্ছে অন কাইন্ড অফ, আমি যেটা বুঝি হচ্ছে ফাইবার টাইপের জিনিস মেবি। গাছের কি বলে ছাল, গাছের ছাল একটু ভেঙে দেখবা ওখানে আঁশ টাইপের জিনিসগুলো থাকে। সো এই স্টার্চ এবং সেলুলোজ আমি এখানে ইমাজিন করি। মেবি ব্লাঞ্চিং করা হয় বা সবজিকে ব্লাঞ্চিং করে, সবজিতে কিন্তু ব্যাকটেরিয়াটা একটু বেশি থাকে, এই কারণে ওতে দুর্গন্ধটাও একটু বেশি থাকে। তো এগুলোকে দূর করার জন্য আমার ব্লাঞ্চিং করা হয়। দেখছি একটু মনে পড়তেছে আমার, মানে আগের তথ্য মনে পড়তেছে, আগে পড়ার তথ্য। এভাবে একটু মনে পড়লে ভালো লাগে, পড়াইতে ইজি হয় অনেক। সো আমি দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টারটা এমন একদম এই স্টেপে পড়বো, একদম যখনই পড়বো তখনই ভিডিওটা বানাই ফেলবো, যাতে আমার ইনফরমেশন একটু ব্রেনেও থাকে, বই থেকেও আমি যেন পাই। And I'm extremely thankful to those people who are watching this video right now. So thanks a lot, man. You guys deserve a treat, invisible treat. আমার লম্বা হাত চলে আসে ভিডিওয়। কচি ভুট্টা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য দানা। শ্রেণীগতভাবে ভুট্টা হচ্ছে নিম্ন অ্যাসিডভুক্ত খাদ্যবস্তু, তাই কোটাজাতকরণের নিয়ম মতে ভুট্টার প্রেসার ক্যানিং ব্যবহার করা উত্তম। কোটাজাতকরণের নিয়ম মতে প্রেসার ক্যানিং করা উত্তম। আচ্ছা, শস্য স্টাইল আর হচ্ছে ক্রিম স্টাইল, এই দুইটা স্টাইলে হচ্ছে ভুট্টাকে প্রক্রিয়াজাতকরণ করা হয়। কচি ভুট্টা দানাকে মঞ্জুরি থেকে কেটে আলাদা করে কোটাজাত করা হয়। ক্রিম স্টাইল পদ্ধতিতে ভুট্টা উপরের অংশ কেটে মাঝখানে নরম ক্রিম জাতীয় অংশ বের করে নেওয়া হয়, এই কারণে এটা ক্রিম স্টাইল বলা হচ্ছে। আর শস্য স্টাইল হচ্ছে একদম গা থেকে ওই দানাগুলো ছাড়িয়ে কোটাজাতকরণ করবো। আর ক্রিম স্টাইল হচ্ছে একদম ওই দানাকে পিষে ওর ভিতরে যে ক্রিমটা থাকবে ওটা বের করে প্রক্রিয়াজাত করবো। গলাটা শুকায় গেছে, বোতলে পানিও নেই, আমার এখন বাইরেও যাইতে পারবো না, দরজা অফ, সবাই ঘুমায় আছে। সো প্রেশার ক্যানারে ছিলাম, ঘামতে ঘামতে জামাগুলো ভিজে যাচ্ছে। প্রেশার ক্যানারে হচ্ছে 115 ডিগ্রি থেকে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 ডিগ্রি
রিটর্টিং করা হয় মেইনলি প্রেশার ক্যানারে, তো এটা আমি ভুলে গেছি আগে। 2% লবণ পানি এবং 5% চিনি দ্রবণ যোগ করা হয় কেতে? ভুট্টায়। হ্যাঁ, ভুট্টা একটু ডিফারেন্ট, তো ভুট্টা হচ্ছে ওই যে নিম্ন অ্যাসিডযুক্ত খাদ্যবস্তু, তাই এর স্টেপটাও ভিন্ন একটু। তারপরে মটরশুঁটি কৌটাজাতকরণ, সবুজ মটরশুঁটি হচ্ছে নিম্নমান অ্যাসিডযুক্ত খাদ্য। ওই ভুট্টা এবং মটরশুঁটি একই জিনিস, মেবি এটা ওই ক্রিম স্টাইল আর হচ্ছে কি এটা আরেকটা হচ্ছে শস্য স্টাইল, এই স্টেপে মনে হয় করা হয়। দানাগুলো কড়াইতে নিয়ে প্রতি 4 কাপ মটর দানায় এটা আমাদের দরকার না। টমেটো একটি উন্নত মানের আছে, এখানে বলা হয়েছে যে 2% লবণ এবং 5% চিনি দ্রবণ। তাহলে আমরা কি বুঝলাম? ভুট্টা এবং মটরশুঁটিতে আমরা 2% লবণ এবং 5% চিনি দ্রবণ দেব, কাজ এটা নিম্ন অ্যাসিডযুক্ত খাদ্যবস্তু। এটা আন্ডারলাইন করে আখিতে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আখিতে। হার দুইটা বান বাজে। সো যেটা বলতেছিলাম, বড় চাচা দাবার একটা চাল নিয়ে খুবই সমস্যায় পড়েছে। তখন এই ছোট চাচা না, মেজো চাচা এসে বসলো তার পাশে, মানে রুম ওই উকি দিচ্ছিল ছোট ওই ছিদ্র দিয়ে, জানালার ছিদ্র, দরজার ছিদ্র দিয়ে। তো আলী জাকের বললেন, তুমি তো জানো আমি এই বিষয়গুলো নিয়ে খুবই সেন্সিটিভ, যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান হবে ততক্ষণ আমার রাতের ঘুম হারাম। তো একে বসতে বললো, মানে চাচাকে বসতে বললো, বড় চাচা তার ভাইকে বসতে বললো। আমরা চলে আসি ক্লাসে। টমেটো একটু উন্নত মানের সবজি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা চলে আসবো টমেটো প্রক্রিয়াজাতকরণে। টমেটো সস বানাইলেই তো এনাফ, মনে করি। 10% NaCl দ্রবণ এবং 5% চিনি দ্রবণ যোগ করে টমেটোর 2 টুকরো নিমজ্জিত করা হয়। আচ্ছা, গেল 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 মিনিট রিটোটিং করা হয়। দ্রুত যাচ্ছি আমরা, কত দ্রুত যাচ্ছি। মাছের কৌটাজাতকরণ হচ্ছে প্রোটিন থেকে মাছ হচ্ছে 14 থেকে 20%, চর্বি থেকে 0.2 থেকে 20%, খনিজ লবণ থেকে। এগুলা পড়ে দেখে নিও, একটু দেখে নিই। আমি জানি তোমরা কেউ দেখবা না বইতে, এভাবে আমি পড়াই দিই। হ্যাঁ, কিন্তু মাছে চর্বি, ভিটামিন এ এবং মাছের চর্বি, ভিটামিন এ ও ডি এর একটি প্রধান উৎস। কি? মাছের অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত চর্বিতে সহজে। কি বলছে এটা? দেখছো, বইয়ের ইনফরমেশন কোনো আগামাতা নেই, ইচ্ছা হয়েছে লিখে দিছে। আর এই বইগুলো সব হচ্ছে ইন্ডিয়ান রাইটারদের থেকে কপি করা, কাইন্ড অফ। বিশাল ক্রেডিট নেই এখানে যারা রাইটার, যদিও ইনফরমেশনগুলো কালেক্ট করা আমাদের এডুকেশনাল যে কোয়ালিফিকেশনস বা এনসিটিভি অনুযায়ী এগুলাকে ইমপ্লিমেন্ট করাটা অত ইজি না। তারা করছে, কাজটা খুব ভালো কাজ করছে। I'm not criticizing anyone, it's just I just got a fun with it. So ZnO জিঙ্ক অক্সাইড প্রলেপযুক্ত সালফার প্রতিরোধক কৌটাতে মাছের টুকরাগুলো ভর্তি করা হয়। এতে মাছের প্রোটিন, মনোমার, সিস্টিন, মিথিওনিন, অ্যামাইনো অ্যাসিড, সালফার ZnOর সাথে বিক্রিয়া করে সাদা বর্ণের ZnS গঠন করে, যা মাছের বর্ণ উজ্জ্বল করে। বাহ, ভালো তো। 2% NaCl দ্রবণ এবং 2% চিনি দ্রবণ যোগ করা হয়। এগুলো কেন করা হয় জানো? ওই যে মাছের গায়ে যে পানিগুলো থাকবে ওগুলো শোষণ করে নেবে। পানি থাকলে কিন্তু মাছটা পচে যাবে খুব দ্রুত। বেশ ফ্লুয়েন্টলি ক্লাস চলতেছে, ভালোই লাগতেছে। মাংসের প্রক্রিয়াজাতন, মাংস হচ্ছে এই 75% পানি থাকে, প্রোটিন থাকে। আচ্ছা, আমি অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে নিই।
এটা একটু সরাই দিই, হেডফোনটা উপরে আনি, সাউন্ডটা ভালো হবে। কখনো আমার হবে না আলো, আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো, তুমি কখনো আমার হবে না, হবে না। বাই দ্য ওয়ে, মতি একটু উকি দিচ্ছিল, তা বড় চাচার দরজার ছিদ্র দিয়ে ঠাস করে একটা চড় দিয়ে দিল। হ্যাঁ, এটা আমরা করলাম। মাংস প্রক্রিয়াজাতন করব, এখানেও ওই 2% লবণ এবং 2% চিনি দ্রবণ। তাহলে আমরা মাছ এবং মাংস এটা যখন প্রক্রিয়াজাত করব, খুব সুন্দর করে কথা বলতেছি আমি, এটা যখন প্রক্রিয়াজাত করব তখন আমরা 2% খাদ্য লবণ এবং 2% চিনি ইউজ করব। আর ওই যে আছে রিটর্টিং, এক্সস্টিং। তুই চলেছিস তোর মতো, স্বার্থ কি আমার ছুটি তোর পিছনে, বলি তুই ফিরে যা, মন ছাড়া কি যায় রে বাছা, তুই ছাড়া কে আর আছে জীবনে, কি কারণ তো করিস জ্বালাতন, ভালো লাগে না এ দোটানা জাটন সারাক্ষণ, বল না তুই বল না কোনো এ ছল, তুই বল না ভালোবাসি, বল না, বল না তুই বল না নয় গিয়ে ছল, একবার তুই বল না ভালোবাসি। এই কথা সেই কথা কত যে, কি কারণ তো করিস জ্বালাতন, ভালো লাগে না এ দোটানা জাটন সারাক্ষণ, বল না তুই বল না কোনো এ ছল, মন তুই বল না ভালোবাসি, বল না, বল না তুই বল না ভুলে গিয়ে ছল। NaCl বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আসা পরে আমরা ফিরে আসি। ভুল করে আমি বাটন চাপ দিয়ে ফেলছি এখানে। সো ভিডিও 15-16 মিনিটে শেষ হয়ে গেছে, 14 মিনিট বাকি, এখন স্টিল 14 মিনিট আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করবো। চলো তাড়াতাড়ি শুরু করে দেওয়া যাক। সমসত্ব মিশ্রণ বা স্বচ্ছ মিশ্রণ বা দ্রবণ, যেমন NaCl এর দ্রবণ। আচ্ছা, সমসত্ব মিশ্রণ মানে একটু কি বলি, একদম ফুললি মিক্স হয়ে যাবে, আমরা দেখতেই পাবো না কণাগুলো, একদম সমসত্ব মানে ক্লিন পানি, মানে পানির সাথে লবণ মিশলে মনে হয় না যেন লবণ ওখানে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। এবং অসমসত্ব মিশ্রণ মানে তো বুঝতেই পারতেছে, অদক্ষেপ টদক্ষেপ থাকবে, মেশবে না মোটেও, তেলের ভিতরে পানি, কট। বালি এবং পানি এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ ও পানির মিশ্রণ, এগুলো হচ্ছে অসমসত্ব মিশ্রণ। বাই দ্য ওয়ে 0.1 থেকে 2 ন্যানোমিটার এর মধ্যে যখন থাকে সেইগুলো হচ্ছে স্বচ্ছ, এই যে প্রকৃত দ্রবণ, একদম সমসত্ব দ্রবণ বলে এটারে। এখানে উল্লেখ করে বলা হয়নি সমসত্ব, কেন বলিনি আমি জানি না। 0.1 থেকে 2 ন্যানোমিটার হচ্ছে সমসত্ব। আচ্ছা, এগুলো কিন্তু খুব, ন্যানোমিটার কিন্তু খুবই অল্প, 10⁻⁹ পর্যন্ত, খুব ছোট, দেখতে পাই না আমরা। একটু বেশি হলে দেখতে পাইতাম, অ্যারাউন্ড 380 থেকে 780 ভিতরে হইলে, বা 400 থেকে 800 ন্যানোমিটারের ভিতরে হইলে, বা 4000 থেকে 8000 অ্যাংস্ট্রমের ভিতরে হইলে আমরা দেখতে পেতাম। যখন ফিজিক্স পড়বো না দাদা, আসলে মজা হবে তখনই। সো একটু ধৈর্য ধরো দাদা, একটু প্লিজ রিকোয়েস্টিং,
ধৈর্য ধরাটা আমি নিজেও খুব একটা করি না। প্লিজ একটু কনসিডার করো। আরে বেটা কি বলে, সে যেখানে ছিলাম, ও বাই দ্য ওয়ে, কঙ্কা বলতেছে মানে তার সংলাপটা এখানে শুরু হবে, আজ রবিবার নাটকের 7 পর্বের ধারাবাহিক নাটক এখান থেকে শুরু হবে, এটা কঙ্কা বলবে। তার বাবা তাকে ডাক দিয়েছিল, সে এই কথাটা বলে তারপরে যাবে। মানে এখানে আবার মাঝখানে হচ্ছে জাহিদ হাসান তাকে ডাক দিল। হ্যাঁ, আমি আবারও বলতেছি এই আজ রবিবার নাটকটা একটু যদি টাইম পাস হয় দেখে নিও। লেজার ভিশনের কপিরাইট আছে মেবি, আমি এই ক্লিপগুলো ইউজ করতেছি যদিও কপিরাইট ক্লেম খাওয়ার পসিবিলিটি আছে, তারপরেও ভিডিওটা একটু ফান বা একটু ইন্টারেস্টিং করার জন্য ইউজ করতেছি এগুলো। তো যাই হোক, আমরা ফিরে আসি পড়ায়। কলয়েড হচ্ছে 2.2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটারের ভিতরে। কলয়েড মিশ্রণ কিন্তু দেখা যায় দুধটা কিন্তু আমরা দেখতে পাই, যদি ওটা তরল, ওটা কিন্তু আমরা দেখতে পাই অনেকটাই। এই যে 500 ন্যানোমিটারের ভিতরে পড়ে, দৃশ্যমান আলোর ভিতরে অনেকটা পড়ে, কারণ এটা দেখতে পাই আমরা। আর সাসপেনশন তো দেখতে পাবোই, ওই যে ওষুধের ভিতরে তলানি যেটা থাকে ঝাঁকায় নিতে হয়, ওইটা হচ্ছে সাসপেনশন হিসেবে সাসপেনশনের গুরুত্ব অনেক। হ্যাঁ, সাসপেনশন হচ্ছে ওষুধের তিক্ততা কমায় দেয়, শুধু এটাই মনে আছে আমার, ওষুধের কার্যকারিতা বাড়ায় দেয়। পরে আমরা বলবো এটা নিয়ে। 5th চ্যাপ্টার কেন পড়বো দাদা? পড়লেই ভালো লাগে দাদা, এগুলা জানলেই ভালো লাগে, ফিলিংস একটা ফিল আসে দাদা। গলা একদম ভেঙে গেছে পুরাই, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। ব্যাপার না, চিল, সব ঠিক হবে, সব ঠিক হয়ে যাবে। দ্রবণ হচ্ছে এই মেনলি স্বচ্ছ দ্রবণ, এটা হচ্ছে 0.1 থেকে 2 ন্যানোমিটার, অদৃশ্য, ব্রাউনীয়, গতিহীন। মেনলি কলয়েডের একটা বিশেষ কিছু ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে এটা আলট্রা মাইক্রোস্কোপিক এবং ব্রাউনীয় গতি আছে। ব্রাউনীয় গতি সম্পর্কে পরে এখানে বলা হয়েছে, আমি বলতেছি ফালতু গতি ভাই, ওই গ্যাস লজে গতিটা মেনে চলে, ব্রাউনীয় গতি অন কাইন্ড অফ ওই টাইপের। তাহলে আমরা গ্যাস সমান গ্যাস ইজ ইকুয়ালস টু আমরা কলয়েড বলতেই পারি, যদিও না, নট লিটারেলি বাট সাইকোলজিক্যালি। আলোক রশ্মি বিচ্ছুরণ ঘটে, অর্থাৎ টিন্ডাল প্রবাহ দেয়, এটা আরও একটা স্পেশাল ক্যারেক্টার এটা। তারপরে দুধ, বাটার, মিল্ক অফ ম্যাগনেসিয়াম আছে এখানে, এটা হচ্ছে এর উদাহরণ। কলয়েডে চলে আসি, কলয়েডের একটি উদাহরণ হচ্ছে দুধ হচ্ছে কলয়েড মিশ্রণের একটি ইমালশন সম্পর্কে আমরা জানবো একটু পরে। কলয়েড হচ্ছে অসমসত্ব মিশ্রণের একটি শ্রেণী, তবে কলয়েড অবস্থায় দ্রবণীয় পদার্থের কণাসমূহ তরল অবস্থাতে প্রায় বিরাজ করে, প্রায় সর্বত্র সমভাবে বিরাজ করে। কণাগুলোর আকারের ব্যাস হচ্ছে 2 ন্যানোমিটার থেকে 500-এর মধ্যে। কিছু নেই। স্থায়ী মিশ্রণ একটি অসমসত্ত্বীয় কিন্তু স্থায়ী মিশ্রণ উৎপন্ন করে, তখন এই অস্বচ্ছ মিশ্রণকে কলয়েড বলে। দুধ এবং জিলেট, আচ্ছা দুধ কি কখনো তলানি পড়ে যায়? কিংবা দেখবা দুধের উপরে একদম ফুল সাদা অংশ আছে আর নিচে পানি আছে, এরকম কি কখনো হয়? না। এই কলয়েড কিন্তু একটা স্থায়ী মিশ্রণ, এটা একটা বিশাল ক্যারেক্টার, বাট এইটা কিন্তু স্থায়ী না। সাসপেনশন এবং কলয়েডের পার্থক্য হচ্ছে এটা স্থায়ী, ওটা স্থায়ী না। এই ইনফরমেশনটা আমার একদম আগের থেকে আইছে। বিস্তারণ মাধ্যম এবং বিস্তারিত বস্তু, এই দুইটা জিনিস, ডিসপারশন মিডিয়াম এবং ডিসপারশন ফেজ, এই জিনিস নিয়ে ভীষণ মাতামাতি হবে। সো সিরিয়াস হওয়ার দরকার নেই। দুধ এবং জিলেটিন, গাম, এগুলো হচ্ছে কলয়েডের ভিতরে পড়ে। হয়েছে বাতি মুখ পানে চেয়ে বলে না যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না 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 যে মানে না মানা। বিস্তারিত বস্তু
চলে আসি আমরা বিস্তারিত বস্তু। বিস্তারিত বস্তু হচ্ছে চর্বি এবং প্রোটিন, বিস্তরণ মাধ্যম হচ্ছে পানি। পানির ভিতরে যখন চর্বি এবং প্রোটিন ঘুরঘুর করবে দাদা, সেটা হবে হচ্ছে আমার দুধ। দুধ আপনি কথায় কথায় ইংরেজি বলেন, যদি জি ইংরেজি একটু ইংরেজি তো ইনি ইনি এভরিথিং, যে কোনো সময় আমি ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি। এটা মানেতে এটা এমন হয়ে গেছে যে অভিজ্ঞতা হয়ে গেছে। আচ্ছা, যদিও বলাটা ঠিক না, আমি তারপরে বলতে চাই আপনি এটাকে অন্যভাবে নেবেন না। না, ডন মাইন, আমি তো আগে বলছি আপনাকে ডন মাইন। এটা হচ্ছে একটা ফান্ডের মতন বা টিকটক। আচ্ছা, ধন্যবাদ আপনাকে বোঝানোর সি ইউ নট ফর মাইন, সেটা মাইন করা যাবে না, ভাবাও যাবে না। বিস্তরণ, এবার বাটারের বেলায় বলি। বিস্তারিত মাধ্যম হচ্ছে চর্বি এবং ঢালা। চর্বির ভিতরে দাদা, চর্বির ভিতরে যখন পানি ঘুরঘুর করবে, হ্যাঁ, ওটা হবে বাটার। তাহলে কি হলো? পানির ভিতরে যখন চর্বি এবং প্রোটিন ঘোলাঘুরি করবে, সেটা হবে দুধ। এবং পানির ভিতরে চর্বির ভিতরে যখন পানি ঘুরঘুর করবে, দেখছো, দুধ এবং বাটার এটা কিন্তু একদম রিভার্স। পানির ভিতরে চর্বি, চর্বির ভিতরে পানি। যদি পানির ভিতরে চর্বি ঘোরাঘুরি করে সেটা হবে দুধ, আর যদি চর্বির ভিতরে পানি ঘোরাঘুরি করে সেটা হবে বাটার। এটা কিন্তু অবজেক্টিভে আসার প্রবাবিলিটি অনেক বেশি। যদিও আমার আর পড়া লাগবে না, আমার অত জানা লাগবে না, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট বিজনেসম্যান, বিজনেস করে আর্ন করে পড়ালেখা শেষ করে দিয়েছি, ড্রপ আউট। আমি এখন চিল লাইফ, কোনো প্যারা নেই তো, কোনো প্যারা নেই। আজ যেখানে ছিলাম আমরা ফের মিল্ক অফ ম্যাগনেসিয়ামে ছিলাম। একটু ক্লাসটা এখন বেশ ভালো লাগতেছে দেখতে, কথাগুলো ভালো আসতেছে, ফ্রিলি বলতেছি। আর এখন আর এমন মনে হচ্ছে না যে সামওয়ান ইজ লিসেনিং টু মাই লেকচার্স। সো চলে আসি। এটা আমার ড্রিম ছিল, ওয়ান কাইন্ড অফ ড্রিম ছিল আমার। 2-3 বছর ধরে আমি যখনই এই এইচএসসি লেভেলে আসা শুরু করলাম, তখন আমার ড্রিম ছিল যে আমি একদিন টিউশন পড়বো, এমন ক্লাস আমি একদিন নিব। সেটা এখন সম্ভব হচ্ছে। আজকে তারিখটা হয়তো আমার বিশাল সিগনিফিকেন্স রাখে। আজকের তারিখটা 8 তারিখ, আজকে 8/7/2021। রাত বাজে এখন অ্যারাউন্ড 3টার বেশি। মেমোরেবল নাইট আজকে। হ্যাঁ, বিস্তারিত বস্তু কেন হচ্ছে ওটা তো বললাম, মিল্ক অফ ম্যাগনেসিয়াম। বিস্তারিত বস্তু কেন হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এবং এর বিস্তারণ মাধ্যম হচ্ছে পানি। পানির ভিতরে দাদা, পানির ভিতরে যখন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ঘুরঘুর করবে, সেটা হবে হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন পানির ভিতরে ঘুরঘুর করবে, সেটা হবে মিল্ক অফ লাইম বা মিল্ক অফ ক্যালসিয়াম। লাইম কেন বলে? লাইম ওয়াটার বলে অনেকে। ব্রাউনীয় গতি, টিন্ডাল প্রভাব, এই যে কলোয়েডের বিটা স্পেসিফিক সেই বৈশিষ্ট্য। করে মশাও কামড়াচ্ছে ভাই। অণুগুলোর ধাক্কা খেয়ে অবিরাম বিক্ষিপ্ত হয়। এভাবে আমি যখন হায়ার ম্যাথ ক্লাস নিব, কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো যখন সলভ করবো দাদা, কেমনটা হবে দাদা? একটু এক্সাইটেড। আজকে সেই ক্লাস হচ্ছে। 5 মিনিট আছে, আমরা এ পর্যন্ত পড়ার চেষ্টা করবো। যাই হোক, অণুগুলো ধাক্কা খেয়ে অবিরাম বিক্ষিপ্তভাবে গতিশীল থাকে। কলয়েড কণার এরূপ নিজস্ব গতিশীল ধর্মকে আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। নাম অনুসারে নাম দেওয়া হয়েছে তার। কলয়েড কণার বিস্তারণ মাধ্যমে বস্তুকণা চারিদিকে থেকে অসম সংঘর্ষণ জনিত সমষ্টিগত বলের গতিসমূহের ফল। এদিক থেকে বেশি ধাক্কা এটা কোনো সিগনিফিকেন্স রাখে না। বল কেন আবিষ্কার করছে এটা সে নিজেও হয়তো জানে না, নাম দিয়ে দিছে জাস্ট এরকম একটা বল এক্সিস্ট করে, তো আমরা ধরে না একটা নাম দিছি হচ্ছে ব্রাউনীয় গতি। কি এটা? তাপমাত্রা বৃদ্ধি পেলে কলয়েড কণার ব্রাউনীয় গতি বৃদ্ধি পাবে। সে তো এভরি পার্টিকেল, সবকটা পার্টিকেলের হয় তাপমাত্রা বৃদ্ধি পেলে তার গতি বৃদ্ধি পায়। ফিজিক্সে আমরা পড়বো এটা। স্পেসিফিক কোনো কলয়েড ফালতু জিনিস ভাই। ব্রাউনীয় গতি, সরি ভাই, ব্রাউনীয় গতি, ব্রাউন শার্ট, I'm extremely sorry. I'm about to end this man's whole career. What career? But I'm not a rapper. What career? Look. Boom. Bam. Bop. Bada bop. Boom. Pow.
discovered a fully normal thing, nothing special in it. You lost. না ভাই, তখন আবিষ্কার করা অনেক বিশাল বড় জিনিস ছিল, তখন ফোন ছিল না ভাই। আন্ডারস্ট্যান্ড, তখন ওয়াইফাই ছিল না, ফোন ছিল না। আরে কি দুঃখ, কি কষ্ট, পর্ন দেখতে পারতো না। এই কি বলে ফেললাম রে, আরে এখানে কাট করে দিব। আচ্ছা, কলয়েড কণার ব্রাউনীয় গতির ফলে অভিকর্ষ বলের প্রভাবে অধক্ষিপ্ত হয়। এটা একটা বিশাল জিনিস ভাই। কলয়েড কণা কেন স্থায়ী? এই যে কলয়েড কণাগুলোর স্থায়িত্বের কারণ হচ্ছে এই ব্রাউনীয় গতি। আমি একটু সামনে ব্রেন ফ্ল্যাশ হয়ে গেছিল একটু কিছু সময়ের জন্য। এই মেন কথাটাই আমি তো বলি নাই যে কলয়েড কণা তো অভিকর্ষ ত্বরণের কারণে তো তার তলানি পড়ে যাওয়া উচিত, বাট হয় না, শুধুমাত্র ব্রাউনীয় গতি থাকার কারণে। ও স্যার, সালামু আলাইকুম, রেসপেক্ট ম্যান, রেসপেক্ট। ব্রাউনীয় গতি গ্যাসের গতিতত্ত্বের গ্যাস সমূহের বিরামহীন বিশৃঙ্খল গতির উৎকৃষ্ট প্রমাণ। ওই যে আমি বললাম, আমিও তাই বলতেছিলাম, এটা দেখছো, আমিও বলছি, আমিও তো আবিষ্কার করে ফেললাম। তাহলে গ্যাস ল, আইডিয়াল গ্যাস ল আমরা পড়বো যখন ফিজিক্সে, হেভি ভাই। আইডিয়াল গ্যাস ল পড়লে তো একদম ফিল আসবে। ইউ উইল ফিল লাইক উই হ্যাভ টাচড দ্য গ্যাস অ্যান্ড আদার থিংস। সো চলে আসি, টিন্ডাল প্রবাহ 0.1 ন্যানোমিটার থেকে 2 ন্যানোমিটার অপেক্ষা বড় হয়। কলয়েড কণা আলো বিচ্ছুরণ করতে পারে। কলয়েড কণা দ্বারা দৃশ্যমান আলো বিচ্ছুরণ ধর্মকে আবিষ্কার করেন বিজ্ঞানী টিন্ডালের নাম হচ্ছে টিন্ডাল প্রবাহ। সকল আমিও যদি কোনো কিছু আবিষ্কার করি, নাম হয়ে যায় তৌফিক কবির প্রবাহ, তৌফিক কবির গতি। কোনো বস্তু কণার আকার আপতিত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক অপেক্ষা বড় হলে তখন ওই দৃশ্যমান আলো রশ্মিকে বিচ্ছুরিত করতে পারে। বিচ্ছুরণ মানে হচ্ছে নিউটন, আমাদের দ্য বস, দ্য লেজেন্ড, নিউটন আবিষ্কার করেছিল এটা। ওই যে প্রিজম টাইপের জিনিস আছে না, একটা প্রিজম নিয়ে আমরা বলবো হচ্ছে ফিজিক্সের সেকেন্ড পার্ট, 6th চ্যাপ্টার, আলো নিয়ে আমরা যখন, ভৌত আলো না ভাই, ভৌত আলো অন্য জিনিস। প্রথম 6 চ্যাপ্টার হচ্ছে ওই প্রিজমের কথা বলা হয়েছে। তো এখানে যখন সূর্যের আলো একটা ছোট্ট একটা ছিদ্রপথ দিয়ে যখন সূর্যের আলো আইছিল, প্রিজমের উপর পড়েছিল, তো এখান থেকে 7টা বর্ণের বিচ্ছুরণ দেখতে পাই। কত বড় একটা ইনভেনশন এখানে বদ্ধ ঘরে এসে আবিষ্কার করে ফেলেছিল, যাই হোক। আচ্ছা, উত্তল লেন্সের মাধ্যমে কলয়েড কণার উপর আপতিত হলে তখন কলয়েড কণা প্রথমে ওই আপতন আলোক রশ্মির অধিশোষণ করে, শুষে নেয়। প্রিজম কিন্তু আলো একটু শুষে নেয়, নিয়ে সেগুলোকে একটু কার্ভ করে দেয়। যদি প্রিজম হয়, আলো যদি এইভাবে আসে, এখানটায় আলো স্ট্রেট লাইনে চলে যায়, এখানে আলো শোষণ ঘটে, আবার এখানে চলে যায়, একটা সেম অ্যাঙ্গেল দিয়ে আসে এবং সেম অ্যাঙ্গেলেই কিন্তু ওটা প্রতিসরিত হয়। ইনসিডেন্টের এবং রিফ্র্যাকশন রেট কী বলতেছি, ইনসিডেন্ট আর রিফ্র্যাকশনটা ভিতরে হবে। যাই হোক, অধিশোষণ হয়, পরে ওই অধিশোষিত আলোক তরঙ্গদৈর্ঘ্য এর ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য যে আলো বিচ্ছুরিত করে, অ্যাবসলিউটলি সেটা তো করবে, সেটা তো স্বাভাবিক। তখন সাধারণ, আচ্ছা আমার এখানে বলার কিছু নাই, টিন্ডাল প্রবাহের উপর টিন্ডাল প্রবাহের কারণে মেন 2টা কাজ হয়, সেটা এখানে বলে দিয়ে মানে বলা হয়েছে। আকাশ আসমানি হয় এবং গভীর সমুদ্রের জলরাশি নীল বর্ণের হয়। একদম ফিল, বিশাল জিনিস ভাই। পরীক্ষায় না আসুক, জানলেই বেটা কি একটা ফিল আসে না ভাই, সেই একটা জিনিস না। Welcome back to Part-Time Rapper. Hey, super hot, but I'm not a rapper. I'm a teacher. I'm not a teacher. I'm not your friend anymore. Glass shirt jacket. Call me glass shirt jacket, man. তারপরে আরো একটা ডায়লগ দিই, সেটা হচ্ছে কি জানো, I broke up with my ex-girl. That's his number. Psych! That's the wrong
number. Oh! I broke up with my ex-girl. Here's a number. Psych! That's the wrong number! এটা কিছু হবে তো ইফেক্টটা যদি পারি দিয়ে দিব ভিডিওয় আরও একটু ইন্টারেস্টিং করার জন্য। So, এখন মনে হচ্ছে যে আই ফিল লাইক আমি স্টুডেন্টদের সাথে ক্লাস করতেছি, সামওয়ান ইজ উইথ মি, ইজ রিডিং উইথ মি। ভালোই লাগতেছে পড়তে। চোখ একটু ঝাপসা ঝাপসা হচ্ছে চোখ, একটা স্ক্রিনের দিকে অনেক সময় তাকায় আছি। 3টা আলো জ্বলতেছে ঘরের 3 কোণায়, 3টা আলো। সো টেম্পারেচার কিন্তু এখন এক্সট্রিম, প্লাস কম্পিউটার চলতেছে, কম্পিউটার থেকেও একটা হিট আসতেছে, ফোন থেকে একটা হিট আসতেছে। সেই সেই এখানে আসি, টিন্ডাল প্রবাহের ব্যবহার। আচ্ছা, ক্লাসটা এখানে আর একটু পড়ি এখানে। এখানে আমরা একটু স্কিপ করার চেষ্টা করি, খুব বেশি ইনফরমেশন আমাদের দরকার না। পেপটাইজিং দ্রবণ কী এগুলো আমি বুঝি নাই, আসলে দরকার কিনা আমি জানি না। স্পর্শ পদ্ধতিতে H2SO4 উৎপাদনে ব্যবহৃত SO2O2 গ্যাস মিশ্রণে ধূলিকণা উপস্থিতি যা মূল্যবান V2O5 বা পিটি প্রবহন ক্ষমতা নষ্ট করে। শনাক্তকরণের জন্য টিন্ডাল প্রবাহ ব্যবহার করা হয়। টিন্ডাল প্রবাহ দ্বারা একই বর্ণের একটি কলয়েড মিশ্রণ ওই একটি প্রকৃত দ্রবণের মধ্যে পার্থক্য করা যায়। টিন্ডাল প্রবাহের উপর ভিত্তি করে সর্বপ্রথম বিজ্ঞানী জিগমন্ডি আল্ট্রা মাইক্রোস্কোপ, এটা হচ্ছে মেন কথা, আমি এটাই খুঁজতেছিলাম, আল্ট্রা মাইক্রোস্কোপ আবিষ্কার করেন। কলয়েডের ধর্ম হচ্ছে কলয়েডের বর্ণ নির্ভর করে কলয়েডের কণার বিচ্ছুরিত দৃশ্যমান আলোর বিশেষ তরঙ্গ দৈর্ঘ্যের উপরে। বিচ্ছুরিত দৃশ্যমান আলোর যে আলোক রশ্মিটা সে শোষণ করবে সেটার উপরে ডিপেন্ড করে কলয়েডের বর্ণ। আবার বিচ্ছুরিত, আচ্ছা ওইটা নোট করে নাও একটু, কী বলতেছি আমাদের কি নোট করবে। আমার চোখে সব কিছু ঝাপসা মনে হয়, আমার মনে সব কিছু কেন এলোমেলো লাগে দিনের শুরু থেকে। থাক, ভাবি শুধু তোমায় নিয়ে, মনে কবু এক গভীর যন্ত্রণা। আচ্ছা, চলে আসি ক্লাসে, চলে আসি আমরা। কলয়েড কণার আকার উপরে বিচ্ছুরিত দৃশ্যমান বিশেষ তরঙ্গ দৈর্ঘ্যের উপরে, কলয়েড কণার আকারের উপরে দেখছো ডিস্ট্র্যাক্টেড হয়ে যাওয়াটা, ওই যে মাঝখানে একটু গান গাওয়া শুরু করলাম, ডিস্ট্র্যাক্টেড হয়ে গেলাম। কলয়েড কণার আকারের উপরে, ওই যে কলয়েড কণার বর্ণ নির্ভর করবে কলয়েড কণার আকারের উপরে, দৃশ্যমান আলোর বিশেষ তরঙ্গ দৈর্ঘ্যের উপরে। আরও আছে শোষিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং কণার ব্যাসার্ধের সমানুপাতিক। শোষিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য এই কণার ব্যাসার্ধের সমানুপাতিক, তাই বড় কণার তরঙ্গ দৈর্ঘ্য এবং ছোট কণার ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলো শোষণ করে। এখানে ঘুরাই প্যাচার কি বলা আছে, বড় কণাগুলো বড় তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করতে পারবে, ছোট তরঙ্গ দৈর্ঘ্য ছোট কণাগুলো ছোট তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করবে। ঘুরাই প্যাচায় কি বলে এখানে সব। সো কলয়েড কণার ব্যাস হচ্ছে 2 থেকে 500 ন্যানোমিটারের ভিতরে। বড় কণা বিচ্ছুরিত দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্য ছোট। আচ্ছা, বড় কণা দ্বারা বিচ্ছুরিত শোষণ করবে, কিন্তু বড় কণা বড় তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করবে, বাট যখন তারা বিচ্ছুরিত করবে তখন তারা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিচ্ছুরিত। আমরা যখন কম্পটন ক্রিয়া পড়বো না, কম্পটন ক্রিয়া না মেবি কম্পটন ক্রিয়া, ওইখানে দেখবা যে একটা বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোনো ইলেকট্রনকে আঘাত যখন করে, আঘাতপ্রাপ্ত হয়ে সেই ইলেকট্রনটা যখন বিচ্ছুরিত হয় তখন তার তরঙ্গ দৈর্ঘ্য একটু কমে যায়, রিভার্স হয়। আর কি ফিজিক্স বইটা একটু আনবো? আচ্ছা, আমি ওয়েট, মেবি আমরা
আধুনিক পদার্থবিজ্ঞানে চলে যাই। Just wait a sec, man. We're just there. কইসে এই যে হ্যাঁ, ওয়াজ রাইট, কমটার তরঙ্গ দৈর্ঘ্য। এই যে যেটা বলতেছিলাম আমি ভুল ছিলাম, আমার ওটা উল্টা হয়ে গেছে। মেবি এই জিনিসটা ঘটতেছে এখানে, প্রবাবলি, আই এম নট শিওর 100%, এই জিনিসটা মেবি এখানে ঘটতেছে। বড় কণা দ্বারা বিচ্ছুরিত দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্য ছোট এবং ক্ষুদ্র কণা দ্বারা বিচ্ছুরিত আলোক তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘ হয়। এই যে ছোট কণা দ্বারা বিচ্ছুরিত তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘ হচ্ছে, এই কণাটার উপরে ডিপেন্ড করবে। মেইনলি এটা কণা না, এটা ইলেকট্রন মেবি। আচ্ছা, আমরা একটু এখানটা একটু করি, যদি ওইটা পরীক্ষায় মেবি কখনো আসবে না, অতটা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আমাদের সিলেবাসে হয় না, একদম এক্সট্রিম লেভেলে চলে যাবে যদি আসে কোশ্চেনটা। এখানে আমি শর্ট করে লিখে রাখছি, বড় কণার বিচ্ছুরণ করে ছোট তরঙ্গ দৈর্ঘ্য এবং ক্ষুদ্র কণা বিচ্ছুরণ করে বড় তরঙ্গ দৈর্ঘ্য। এবং কপার সিলভার সল এখানে বলা আছে মেবি, কইসে বড় কলোয়েড কণার সিলভার সল বেগুনি বর্ণের। এই যে বড় কলোয়েড বা বড় কণা সিলভার সল বা বেগুনি বর্ণের, এবং ছোট সিলভার সল হলুদ কমলা। এই যে বর্ণের দেখায়, বড় কলোয়েড কণার গোল্ড সল হচ্ছে নীল হয়। এই যে গোল্ড সল, এটা হচ্ছে কপার সিলভার সল, সেটা হচ্ছে বেগুনি, এবং গোল্ড সল হচ্ছে নীল। একদম যদি অ্যাডভান্স লেভেলের যদি কোয়েশ্চেন হয় তখন এটা আসতে পারে এই লাইনটা। যদিও আমার মনে হয় না 85% পোলাপাইন কেউ এই জিনিসটা পড়ছে কিনা আমি শিওর না, পড়ে না মেবি। সো এই পর্যন্ত ছিল আমাদের দ্বিতীয় ক্লাসটা, একটু বড় হয়ে গেল, আগে ছিল 16 মিনিট আর এটা 23 মিনিট, যদিও ভিডিও দুইটা অ্যাড করতে হবে, এডিট করতে হবে। সো এ পর্যন্তই থাক, সাইনিং আউট, তৌফিক কবির, আসসালামু আলাইকুম। কতবার বলেছি দরজার ফুটো দিয়ে ভেতরে তাকাবি না, বলেছি কি বলিনি? যে বলেছেন। তাহলে তাকাচ্ছিলি কেন? মিস্টেক হয়েছে। চোখ বন্ধ কর।